আগুনের নিচে আরেক আগুন দেখা যায় না, কিন্তু জ্বলে ওঠে হঠাৎ। ইসরায়েল ইরান সংঘাতের আসল যুদ্ধটা চলছে ছায়ায়, সীমান্তের বাইরে, আকাশের ওপারে, চোখের আড়ালে। গোপন যুদ্ধের সূচনা, নীরবতায় লুকিয়ে থাকে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্য বহুবার বড় বড় যুদ্ধে পড়েছে, কিন্তু আরেকটা যুদ্ধ আছে, যে যুদ্ধ প্রকাশ্যে কেউ বলে না। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ। এখানে নেই ট্যাঙ্ক, নেই জেট, আছে গুপ্তচর, নাশকতা, ভয় আর মনস্তাত্ত্বিক আঘাত। সাম্প্রতিক মাসে এই যুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানও বলছে তাদের শক্তি কেউ থামাতে পারবে না। 12 দিনের ঝড় নয়, এর পেছনে আরও গভীর অন্ধকার। অনেকে মনে করেন ইসরায়েল ইরান নতুন সংঘাত শুরু হয়েছিল জুনের 12 দিনের যুদ্ধে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন এতে শুধু উপরের স্তর। আসল যুদ্ধ চলছে বহু বছর, গোপনে, নীরবে, এজেন্ট আর অদৃশ্য অপারেশনের মধ্যে। এই নীরব যুদ্ধেই ইরান নিজের শক্তি বাড়িয়েছে, নিজেদের তথ্য, প্রযুক্তি, সাইবার ক্ষমতা তীক্ষ্ণ করেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের শীর্ষ গোপন পরমাণু নথি হাতে পেয়েছে, বিজ্ঞানীদের নাম, স্থাপনার মানচিত্র, এমনকি বাড়ির ঠিকানা পর্যন্ত। ইরানি মিডিয়া এটিকে বীরত্বগাথা বানিয়েছে। এক বিজ্ঞানীর গাড়িতে লাল গোলাপ রেখে গেছে রহস্যময় এজেন্ট। আমরা তোমার কাছে পৌঁছাতে পারি। যদিও অনেক বিশ্লেষক বলেন এইসব মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, কিন্তু ইরান দেখিয়েছে তারা দুর্বল নয়। 2018 সালে শুরু হয় আধুনিক ছায়াযুদ্ধের নাটকীয় ধাপ। ইসরায়েলি এজেন্টরা তেহরানের এক গুদাম ভেঙে নিয়ে যায় 1 লক্ষেরও বেশি নথি। চোখের সামনে নজরদারি থাকা অবস্থায় তারা ভারী সেফ খুলে রাতের অন্ধকারে পালায়। এই অভিযান বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করে। ইসরায়েল পরে এসব নথি প্রকাশ করে। এতে ইরানের প্রজেক্ট আমাদ নিয়ে নতুন প্রশ্ন ওঠে। এরপরে শুরু হয় অদ্ভুত সব দুর্ঘটনা, নাতাঞ্জ বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র গবেষণাগারে আগুন ইত্যাদি। ইরান পরবর্তীতে সরাসরি ইসরায়েলকে দায়ী করে। 2020 সালে ঘটে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। ইরানের পরমাণু কর্মসূচির মূল স্থপতি ফাখরিজাদে নিহত হন একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রে। হামলাস্থলে একজন মানবঘাতকও ছিল না, এমনটাই বলা হয়। এই বার্তা ছিল স্পষ্ট, ইসরায়েল প্রযুক্তি দিয়ে দূর থেকেই আঘাত করতে পারে, কিন্তু ইরানও শক্ত হাতে পাল্টা প্রস্তুতি নিতে থাকে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সব শক্তি সাজায়। 2025-এ ইসরায়েলের গুপ্তযুদ্ধ আরও এগোয়। ইসরায়েল এজেন্টরা ইরানের ড্রোন যন্ত্রাংশ চুরি করে ভেতরে গোপন লঞ্চপ্যাড বানায়। সেখান থেকে আক্রমণ চালানো হয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তে অচল হয়ে যায়। এরপর ঘটে 12 দিনের তীব্র যুদ্ধ, কিন্তু যুদ্ধ থামলেও থামেনি ছায়াযুদ্ধ। ইরান বলেছে তারা ইসরায়েলের বিপরীতে গোয়েন্দা যুদ্ধে পাল্টে আঘাত দিয়েছে, অনেক তথ্য প্রকাশ করেছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এসবের অনেকটাই প্রকাশ্য উৎস থেকে নেওয়া হতে পারে। তবে মনস্তাত্ত্বিক আঘাত তৈরি হয়েছে। ছায়াযুদ্ধের আসল লক্ষ্যই এটি ভয় তৈরি করা, মস্তিষ্কে সন্দেহ ঢোকানো, বৈজ্ঞানিক গবেষণার আগে আতঙ্ক ঢুকিয়ে দেয়া। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, ল্যাব, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়। এই যুদ্ধ শুধু সামরিক ঘাঁটিতে নয়, কখনো ল্যাবে, কখনো বিশ্ববিদ্যালয়ে, কখনো কোনো বিমানবন্দরের অন্ধকার কোণায়। ইসরায়েল আর ইরানের এই গোপন লড়াই নতুন ধরনের যুদ্ধকে জন্ম দিচ্ছে, যেখানে বোমা ফাটে না, কিন্তু ভয় জাগে। সমুদ্রের নীল বিশালতায় হঠাৎ গর্জে উঠল আগুনের স্রোত। মহাশক্তি ইরান যেন আকাশ সমুদ্র মিলে লিখল নতুন এক সতর্কবার্তা, ইসরায়েল শুনে রাখো। ইরান ওমান সাগর ও হরমুজ প্রণালীর কাছে বিশাল মিসাইল নিক্ষেপ করেছে। এটি ছিল একটি নৌ মহড়ার অংশ। রাষ্ট্রীয় টিভি এই তথ্য দিয়েছে। 5 ডিসেম্বর মহড়ার দ্বিতীয় দিনে ইরান এই বিশাল মিসাইল ছোড়ে। রিপোর্টে বলা হয়েছে ইরানের শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী রিভলিউশনারি গার্ড দেশটির গভীর ভূমি থেকে এই মিসাইল ছোড়ে। ওমান সাগর এবং হরমুজ প্রণালীর পাশের এলাকায় লক্ষ্যবস্তুতে সেগুলো আঘাত হানে। এই মহড়া শুরু হয় 4 ডিসেম্বর। রিপোর্টে আরও বলা হয়েছে মিসাইলগুলোর নাম কাদার 110, কাদার 380 এবং গাদির। এগুলো ক্রুজ মিসাইল। এগুলোর রেঞ্জ সর্বোচ্চ 2000 কিলোমিটার বা 1250 মাইল। IRGC আরও একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, এর নাম 303। এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। টিভি ফুটেজে মিসাইলের উড়াল দেখা গেছে সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছে। ধোঁয়া, আগুন আর বজ্রধ্বনি মিলিয়ে তৈরি হয়েছে দারুণ এক শক্তির দৃশ্য।
এই মহড়া ইসরায়েল ইরান যুদ্ধের পর দ্বিতীয়। জুন মাসে ওই যুদ্ধে ইরানে প্রায় 1100 মানুষ নিহত হয়েছিল। এর মধ্যে সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীও ছিলেন। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে 28 জন নিহত হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইরান বারবার বলছে, ইসরায়েল আবার আক্রমণ করলে আমরা প্রস্তুত। এই প্রস্তুতিরই প্রতীক যেন নতুন মিসাইল মহড়া। অগাস্টে ইরান একই এলাকায় প্রথম নৌ মহড়া চালায়। ইরানের রিভলিউশনারি গার্ড মূলত পারস্য উপসাগর ও তার সরু প্রবেশপথ অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। জাতীয় নৌবাহিনী ওমান সাগর এবং এর বাইরের অঞ্চল দেখে, অর্থাৎ সমুদ্রপথের প্রতিটি ধাপেই ইরানের উপস্থিতি শক্তিশালী, সুশৃঙ্খল এবং ভয়ঙ্কর। ইরান বহুদিন ধরে বলছে, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই প্রণালীর মধ্য দিয়েই বিশ্বের মোট তেল রপ্তানির 20% যাতায়াত করে, অর্থাৎ পৃথিবীর জ্বালানি প্রবাহের হৃৎস্পন্দন এখানে। সেটি নিয়েই ইরানের এই দাপট, এই শক্তির ঘোষণা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহু বছর ধরে বাহরাইন ভিত্তিক 5ম নৌবহর দিয়ে এই অঞ্চল টহল দিচ্ছে। তাদের লক্ষ্য জলপথ যেন খোলা থাকে। কিন্তু ইরানের নতুন মিসাইল ঝড় বলছে অন্য গল্প। বলছে এই অঞ্চলের আকাশ সমুদ্রের প্রকৃত নিয়ন্ত্রক এখন নতুন এক শক্তি। সেই শক্তির নাম ইরান। হরমুজের ঢেউ স্পষ্ট করে দিল, যুদ্ধ এলে ইরান শুধু প্রতিরোধ করবে না, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি এক সরাসরি সতর্কবার্তা। মহড়া শেষ হলেও ধুলো এখনো জমেনি। ইরানের শক্তির এই প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাতাসকে আরও উত্তপ্ত করে তুলেছে। আর বার্তা একটাই, ইরান প্রস্তুত। ক্ষুদ্র ভুলও শত্রুর জন্য হবে ভয়ঙ্কর মূল্য। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি। আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে, ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে।
ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। বৈরুত থেকে সানা, মধ্যপ্রাচ্য যেন এক বিশাল দাবার বোর্ড। এখানে ইসরায়েল আর ইরান মুখোমুখি। এখানে প্রতিটি চালই যুদ্ধের গন্ধ ছড়ায়। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলছে ইরান দ্রুত অস্ত্র বাড়াচ্ছে, কারণ ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে হামলার পরিকল্পনা করছে। তেহরান সেই হামলার আগেই প্রস্তুতি নিচ্ছে। ইরান আবার শক্তি ফিরে পেতে চায়। ইসরায়েলের সাথে যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রভাব ঘুরে দাঁড়াচ্ছে। ছোট ছোট অস্ত্র নয়, বড় সরবরাহ যাচ্ছে ইয়েমেনের হুথিদের কাছে। নতুন প্রযুক্তি যাচ্ছে হিজবুল্লাহ আর সিরিয়ার দলগুলোর হাতে। ইরান দেখাচ্ছে তারা দুর্বল হয়নি, বরং আরও দৃঢ় হয়েছে। একসুতোয় বাঁধা ফ্রন্টগুলো, ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলের দুশ্চিন্তা বাড়ছে। হিজবুল্লাহ ও হুথিদের মধ্যে অপারেশনাল যোগাযোগ বাড়ছে। ইসরায়েলের জন্য এক নতুন যুদ্ধ জাল। ইসরায়েল হিজবুল্লাহর যে কমান্ডারদের হত্যা করেছে, তারা নাকি হুথিদের সামরিক শক্তি গড়ে তুলেছিল। ইয়েমেনের এক সাইট প্রকাশ করেছে ছবি। সেখানে দেখা গেছে হুথি সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল কারিম আল ঘামারি। তিনি অগাস্ট 2025-এ ইসরায়েলি হামলায় নিহত হন। গোপন ভিডিও থেকে এসব ছবি ফাঁস হয়েছে বলে দাবি। ভিডিওতে তিনি হিজবুল্লাহ কমান্ডারদের প্রশংসা করেছেন। স্পষ্ট ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক গভীর। আর ইরানের শক্তি এখানে এক ফ্রন্ট পড়ে গেল, আরেক ফ্রন্টে দাঁড়িয়ে গেল। আর ইরানের শক্তি এখানে এক ফ্রন্ট পড়ে গেলে আরেক ফ্রন্ট দাঁড়িয়ে যায়। হিজবুল্লাহর ছায়া ইয়েমেনের পাহাড়ে, ইসরায়েলের দুঃস্বপ্ন। ভিডিওতে আরও দেখা গেছে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের গুরুত্বপূর্ণ কমান্ডার হাজ আবু সালেহ। তিনি ইয়েমেনে ট্রেনিং দিচ্ছিলেন। এই কমান্ডারকেও ইসরায়েল হত্যা করেছে, কিন্তু তার ছায়া থেকে গেছে। তিনি ছিলেন হুথিদের ক্ষেপণাস্ত্র উন্নয়নের স্থপতি। তারপরেই দেখা যায় আবু মাহদি, আরেক হিজবুল্লাহ কর্মকর্তা, তাকেও হত্যা করে ইসরায়েল। সবচেয়ে বড় আঘাত আসে বৈরুতের দক্ষিণে। ইসরায়েল হত্যা করে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইসম আলী তাবতাবাইকে। এটি ছিল অত্যন্ত জটিল অপারেশন। 1 ঘন্টার ভেতর সিদ্ধান্ত আর হামলা, ইসরায়েলের দাবি। তাবতাবাই ছিলেন ইরানের আঞ্চলিক নেটওয়ার্কের অন্যতম স্তম্ভ। তিনি রাদওয়ান ফোর্সের প্রধান ছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি 9 বছর ইয়েমেনে হুথিদের শক্তি তৈরি করেছেন। ড্রোন, ক্ষেপণাস্ত্র, পাহাড়ি যুদ্ধ সবই তার হাত ধরে। এখানেই প্রমাণ ইরান শুধু কথায় নয়, মাঠেও ভয়ঙ্কর শক্তিশালী। ইসরায়েল যেসব কমান্ডারকে হত্যা করেছে, সুরুর, আসমার, আকিল, জাওয়াদ, শুকর, তারা সবাই রাদওয়ান ফোর্সের অংশ। এই ফোর্স এখন সীমান্তহীন। একই ফোর্স ইয়েমেনে পরামর্শ দেয়, সিরিয়ায় লড়াই করে, লেবাননে মোতায়েন থাকে। ছবি প্রকাশিত হয়েছে যেখানে হুথিদের ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ঘাঁটি ভেদ করার মহড়া দেখা যায়। প্রশ্ন উঠছে, তারা কি সত্যিই ইসরায়েলের স্থল অনুপ্রবেশ চিন্তা করছে? ইসরায়েলের মোসাদ বলছে ইরান ইউরোপ, আফ্রিকায় গোপন হামলার পরিকল্পনা করছিল। সারদার আমর নামে ইরানের এক কর্মকর্তা নাকি এই নেটওয়ার্কের প্রধান। কিন্তু ইরান সব অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলছে এগুলো নির্বোধ অভিযোগ। ইরান বলছে সবই গাজা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। ইরান পিছিয়ে নেই। খামেনির দ্যাম তার নেটওয়ার্ক আরও শক্ত করছে। হিজবুল্লাহ, হুথি, সিরিয়ার মিলিশিয়া সবাই এক বিশাল জোটের অংশ। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি। কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা।
এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচের ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে, এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হল আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন সিঁচতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হলো IDF এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন,
গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হলো সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা। আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো: সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি: ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল: সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে। পারস্য উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ জব্দ। বিপুল জ্বালানি পাচার রোধে ইরানের শক্ত পদক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC পারস্য উপসাগরে ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে 3,50,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেল আটক করেছে। IRGC এর নৌ ইউনিট বুশাহারের কাছে জাহাজটিকে আটক করে। কমান্ডার হেইদার হোনারিয়ান মোজাররাত জানিয়েছেন, জাহাজটি চোরাচালানের জ্বালানি বহন করছিল। তিনি আরও জানান, জাহাজটি নিয়মিত নজরদারির সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটক করা হয়। আদালতের নির্দেশের পর জাহাজটিকে বুশাহরের উপকূলে নিয়ে আসা হয়। কমান্ডার মোজাররাত প্রেস টিভিকে জানিয়েছেন, জাহাজটির 13 জন ক্রু সদস্য ভারতের নাবিক। তদন্ত চলাকালীন জাহাজ এবং এর ক্রুদের সুরক্ষার আওতায় রাখা হয়েছে। IRGC বলেছে, তাদের কঠোর নজরদারির ফলে ইউনিটগুলি জাহাজটিকে শনাক্ত করতে এবং থামাতে সক্ষম হয়েছে। বাহিনী আঞ্চলিক জলসীমায় চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে ইসওয়াতিনি সরকার স্পষ্ট করেছে তাদের পতাকায় কোনো জাহাজে নিবন্ধিত নেই এবং IRGC এর দাবিকে প্রত্যাখ্যান করেছে। IRGC এই জাহাজটিকে সক্রিয় জাহাজ নয়, পতাকার ব্যবহার ছিল প্রতারণামূলক বলে মন্তব্য করেছে। অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে IRGC সিস্তান ও বালুচিস্তানের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারা নামের একটি ট্যাঙ্কার জব্দ করে। এই ট্যাঙ্কারটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য দিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থা পরে নিশ্চিত করেছে যে এটি 21 জন ক্রু সদস্য সহ মুক্তি পেয়েছে। জ্বালানি চোরাচালান ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোরতা। কম ভর্তুকিযুক্ত দামের কারণে ইরান এখনও ব্যাপক জ্বালানি চোরাচালানের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে এবং ওয়াশিংটনে উদ্বেগের ঘণ্টা বাজিয়েছে। ইরানের তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনা বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়েছিল। কৌশলগত এই জলপথে কয়েক মাসের মধ্যে এটি এই ধরনের প্রথম হস্তক্ষেপ। যদিও তেহরান এখনও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে এই আটকের কথা স্বীকার করেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন নৌবাহিনীর MQ-4C ড্রোন এলাকায় চক্কর দিচ্ছিল এবং আটকের ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা কয়েক ঘন্টা ধরে আকাশপথে নজরদারির বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে, 3টি ছোট নৌকা জাহাজটি আটকের অভিযান চালায়। ইরানের এই অভিযানের ধরন একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (UKMTO) এই ঘটনাটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ হিসেবে নিশ্চিত করেছে। UKMTO রিপোর্ট করেছে, তালারা ট্রানজিটের সময় ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য হয়। এই ঘটনাগুলো ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে। এর আগে 2019 সালে মার্কিন নৌবাহিনী ইরানকে একাধিক লিম্পেট মাইন হামলার জন্য অভিযুক্ত করেছিল। তারা 2019 সালে ইসরায়েল সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে মারাত্মক ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। ইরান সর্বশেষ 2022 সালে 2টি গ্রিক জাহাজ আটক করে কয়েক মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিল। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে ব্যর্থ হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে চাপ যতই আসুক তাদের অগ্রগতি থামানো যায় না। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে কৌশলগত শক্তির বড় সম্পদে রূপান্তরিত করেছে। ক্র্যাক থেকে কৌশলে এগিয়ে যাওয়া মোহাজের ড্রোন এখন ইরানের UAV শক্তি বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়েছে। ইরান ইরাক যুদ্ধের কঠিন বছরগুলিতে জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছিল, যা একসময় একটি সাধারণ হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, সেটি পরে একটি বিশাল ক্রমবর্ধমান UAV প্রোগ্রামে রূপ নেয়। প্রাথমিক নকশাটি মূলত যুদ্ধের ফ্রন্টলাইন পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে ব্যবহার করা হতো, কিন্তু 4 দশক ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক UAV-গুলোর বড় একটি সংগ্রহে পরিণত হয়েছে, যা ইরানের প্রযুক্তিগত শক্তির পরিচয় দেয়। মোহাজের ড্রোনগুলি এখন নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, যুদ্ধ মিশন এবং শত্রুকে প্রতিরোধ করার কাজে ইরানকে সহায়তা করে। প্রথম মোহাজেরের একটি সহজ কাজ ছিল শত্রুর অবস্থান খুঁজে বের করা এবং তৎক্ষণাৎ রিপোর্ট পাঠানো, কিন্তু এটি এত কার্যকর ছিল যে ইরান আরও গবেষণায় উৎসাহিত হয় এবং প্রযুক্তিগত অগ্রগতি জোরদার করে। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালট ব্যবহারের ফলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। সিরিজটি সময়ের সাথে বিস্তৃত হয়ে এখন বহু ধরনের রূপে উপস্থিত। বিভিন্ন স্থল ও সমুদ্রে নানা ধরনের মিশনে ব্যবহার করা হয়। এই কাজগুলোর মধ্যে রয়েছে আর্টিলারি নির্দেশনা, উপকূলীয় নজরদারি এবং সরাসরি যুদ্ধের ভূমিকা। ইরানের সামরিক শক্তিকে আরও দৃঢ় করেছে। পরবর্তী মডেলগুলোতে যোগ করা হয়েছে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, তাপীয় ইমেজিং এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। GPS সহায়তাপ্রাপ্ত নেভিগেশন এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা মিশনগুলোকে আরও শক্তিশালী করেছে। মোহাজের 6 এবং মোহাজের 10 মডেলগুলোতে যুক্ত হয়েছে হামলা পরিচালনার ক্ষমতা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু আঘাত করার সুবিধা। ইরানের আক্রমণ ক্ষমতার নতুন মাত্রা। এই পুরো প্রোগ্রামটি দেখেছে নিষেধাজ্ঞা থাকলেও ইরান নিজের শক্তির উপর নির্ভর করে কিভাবে স্বয়ংসম্পূর্ণ সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। মোহাজেরের মূল মিশন হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি। এটি দূরবর্তী অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে, সীমান্ত নজরদারি করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রোনগুলির দীর্ঘ উড়ান এবং সরাসরি লাইভ ভিডিও পাঠানোর ক্ষমতা স্থলবাহিনীকে বড় সুবিধা দেয়। এসব ড্রোন শুধু ইরানের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সংবেদনশীল আঞ্চলিক অপারেশনগুলোতেও ব্যবহৃত হয়েছে, যেখানে ইরান তার উপস্থিতি ও সামরিক দক্ষতা শক্তভাবে দেখাতে পেরেছে। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ এবং উন্নত দক্ষতার কারণে মোহাজের সিরিজ কৌশলগত পরিস্থিতিতে অত্যন্ত বহুমুখী একটি অস্ত্র। এই কর্মসূচি প্রমাণ করে যে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ইরান উদ্ভাবন এবং শক্তি নির্মাণের জাতীয় প্রচেষ্টা থামিয়ে রাখেনি। মোহাজের 1 থেকে মোহাজের 10 এই বিবর্তন ইরানের বৃহত্তর কৌশলগত অগ্রগতির গল্প বলে। আজ এই ড্রোনগুলো ইরানের প্রতিরক্ষা এবং আঞ্চলিক অবস্থানের একটি কেন্দ্রীয় উপাদান, যা প্রমাণ করে ইরানের শক্তিকে নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না।